সবার সামনে হৃদকে থাপ্পড় মারে ফাগুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা হস্টেলে এলে বিদ্যাকে হস্টেলের মেয়েরা বলতে থাকে, ম্যাম আপনি বারণ করলেন বলেই আমরা শ্রাবণ ব্যানার্জিকে কোনো অ্যাফেয়ার দিইনি, ওকে ওকে পুলিশের হাতে দিইনি। উল্টো ওই আমাদের নামে অ্যাফেয়ার করে এলো, উল্টো আপনার নামে অ্যাফেয়ার করলো, দাদুর নামে করলো। এখন কি হবে? এখন কি হবে? ওই ছেলেটাকে কি করে আটকাবেন? ওকে তো শাস্তি দেওয়াটা দরকার। ম্যাম কিছু কিছু করুন, কিছু করার চেষ্টা করুন। আমরা বুঝতে পারছি না কি করব। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি দেখছি কি করা যায়। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, তোমাদের তোমাদের পুলিশ স্টেশনে ডাকলে তোমরা চলে যাবে, কোনো চিন্তা নেই, আমি সবটা সবটা ম্যানেজ করে নেব, সবকিছু আমি ঠিকঠাক করে রাখবো। তোমরা যাবে, তোমাদের যা যা জিজ্ঞেস করা হবে তোমরা তোমরা বলবে, বাকিটা বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি সবটা সবটা কন্ট্রোল করে নেব। তখন তখন দেখা যায় বিদ্যার কথা শুনে রায়া বলতে থাকে, ঠিক আছে ম্যাম, আপনি বললে আমরা সবকিছুই করতে পারি, কারণ কারণ আপনার ওপর আমাদের সবসময় ভরসা ছিল আর সবসময় ভরসা থাকবে। তখন তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে রায়া, তুমি তুমি সবাইকে সঙ্গে নিয়ে চলে যেও, আমি এদিকটা সবটা সামলে নেব। তখন তখন দেখা যায় এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে এদিকে হৃদ ব্যানার্জি বাড়িতে এলে তখন ফাগুন হৃদকে বলতে থাকে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। এই বলে যখনই হৃদকে জড়িয়ে ধরবে তখন হৃদ রেগে যায় আর বলতে থাকে, একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না, আমি শুধু বিদ্যার, তুমি তুমি কেউ না। তুমি কেন আমার সঙ্গে এরকম অসভ্যতাম করছো বলো তো? আমি শুধু এসেছি তোমাকে বোঝাতে যে এরকম কোর্ট কাছারি করে তোমাদের পরিবারটা অনেক বড় আর আমাদের পরিবারটা অনেক বড়, তাই তাই কারো পরিবারের যেন মান সম্মান না ডুবে। তাই প্লিজ এসব বন্ধ করে ভালো দেখে একটি ছেলে দেখে তুমি বিয়ে করে নাও। ঠিক তখনই রীতের এই কথা শুনে রেগে গিয়ে রীতকে থাপ্পড় মারে ফাগুন। এটা দেখে অবাক হয়ে যায় রীত। রীত বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারছো? তখন তখন রীতের কথা শুনে ফাগুন বলতে থাকে, হ্যাঁ মারছি, অবশ্যই মারছি। তুমি শুধু আমার, আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করব না, এমনকি বিদ্যার সঙ্গেও না। তুমি তুমি আমার ছিলে আমারই থাকবে, কখনোই অন্য কারো হবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে ছাড়া আর কারোর সঙ্গে ঘর বাঁধবো না। আমার তোমাকেই লাগবে আমার। আমি আমি শুধু তোমাকেই নিয়ে সংসার করতে চাই, আমার এটুকু ইচ্ছে, কোনো ছেলের সঙ্গে নয়। তখন তখন ফাগুনের মা বলতে থাকে, বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমার মেয়েটা তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবেসে এরকম পাগলামো করে। তখন তখন দেখা যায় এই কথা শুনে হৃদ বলতে থাকে, এটা আপনার মেয়ের জেদ, এটা কোনো ভালোবাসা নয়। ও বিদ্যার সঙ্গে জেদ করেছে যে ও আমাকে বিদ্যার থেকে ছিনিয়ে নেবে। ও শুধু জেদের বশে এগুলো করছে, এটা ভালোবাসা বলে না। ভালোবাসলে কেউ ভালোবাসার জন্য এতটা এতটা অন্যায় করতে পারে না। যে ভালোবাসে সে উল্টো বলে যে আমার কাছে না থেকে যদি অন্য কারো কাছে সে সুখে থাকতে চায় তবে থাকতে পারে, আমি ওকে আর বাধা দেব না। কিন্তু আপনার মেয়ে কখনো এই কথাটা বলে না। আপনার মেয়ে সবসময় নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থ খুঁজে, বুঝতে পেরেছেন? তখন তখন রীতের মা কথাগুলো চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকে বিদ্যার মা। এরপরে দেখা যায় বিদ্যা এসে সেখানে দাঁড়ায় আর বলতে থাকে, ফাগুন তোর এত বড় সাহস কি করে হয়? তুই মিস্টার রাজরিতকে থাপ্পড় মারিস? তোকে এ সাহস কে দিয়েছে? তখন তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? এ বাড়িতে ঢোকার তোর কোনো অধিকার নেই, তুই কেন ঢুকেছিস এই বাড়িতে? তখন বিদ্যা বলতে থাকে, আমি আমার স্বামীর কাছে এসেছি, আমার স্বামীকে নিতে এসেছি। আমি এখানে তোর কাছে বা তোষা ব্যানার্জির কাছে আসিনি, কি কাশ্যপ ব্যানার্জির কাছেও আসিনি। তখন তখন দেখা যায় এই কথা শুনে পিহু বলতে থাকে, বিদ্যা আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি, তুমি কখনো রীতের হাত ছেড়ো না, তুমি সবসময় রীতকে নিজের কাছে রেখে দিও। এই মেয়েটা মরিয়া হয়ে উঠেছে। ও এটা ভালোবাসে না, এটাকে ভালোবাসা বলে না, ও এটা পাগলামো বলে। ও জেদ করে এমনটা করছে শুধু মানে কোনোভাবে রীতকে জিতে নিতে চাইছে। এটাকে কোনোভাবেই ভালোবাসা বলে না। তখন তখন দেখা যায় কপিল বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো পিহু, তোমাকে এসবের মধ্যে কথা বলতে বারণ করা হয়েছে, তুমি কেন এসবের মধ্যে কথা বলছো বলো তো? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, শ্রাবণ কোথায়? তখন তখন এই কথা শুনে শ্রাবণের মা বলতে থাকে, কেন তুমি শ্রাবণকে দিয়ে কি করবে? তখন তখন দেখা যায় বিদ্যা শ্রাবণের ঘরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় শ্রাবণ নেশাগ্রস্ত অবস্থায় ঘুমাচ্ছে। তখন
তখন শ্রাবণকে টানতে টানতে নিয়ে আসে বিদ্যা। বিদ্যা বলতে থাকে, একটা একটা বৃদ্ধ লোককে অপমান করে তাকে এভাবে হেনস্থা করে এখানে এসে শান্তির ঘুম দিয়েছিস? তোর এত সাহস! তুই কি করে মাস্টার মশাইকে অপমান করে এসে এখানে শান্তিতে ঘুমাতে পারিস, এটাও আমি দেখবো। এরপরে দেখা যায়, তখন তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, এসব তুমি কি করছো? আমার ছেলেকে কেন কেন টেনে নিয়ে যাচ্ছ? আমার ছেলে কি করেছে? তখন বিদ্যা বলতে থাকে, তোমার ছেলে কি করেনি সেটা জিজ্ঞেস করো। একটা একটা বয়স্ক মাস্টার মশাইকে ও রাস্তায় টিচ করেছে, অপমান করেছে, তাকে তাকে যা যা না তাই বলে অপমান করেছে। সে তাই সে উনি উনি অ্যাফেয়ার করতে চেয়েছিল, আমি শুধু ওনাকে বলাতে উনি কোনো কেস করে। তোমার ছেলের নামে কোনো কেস হয়নি, কোনো কেস আমি করতে দিইনি, কিন্তু তোমার ছেলে তো উল্টো ওই মাস্টার মশাইয়ের নামে কেস করে দিয়েছে, আমার নামে কেস করে দিয়েছে। তবে বলো, তোমার ছেলেকে কি করা উচিত? তখন তখন দেখে যে এই কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, তুমি তুমি এটা করতে পারো না, ও তোমার ভাই হয়। তখন তখন দেখে যে এই কথা শুনে পিহু হাসতে থাকে আর বলতে থাকে, দিদি তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে? তুমি কি কখনো মেয়েটাকে মেয়ে স্বীকৃতি দিয়েছো? কখনো ভেবেছো যে ওই মেয়েটা তোমার মেয়ে, তোমার এই বড় মেয়ে? তুমি কি এটা কখনো মনে করেছো? আজকে কিভাবে তুমি ওকে মেয়ে বলছো? তোমার তোমার তো লজ্জা করা উচিত। তখন তখন দেখা যায় এই কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, পিহু তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি সব কথাতে এভাবে মাথা না ঘামালেও তো হয়, তাই না? আর কপিল, তুমি ওকে কিছু বলছো না কেন? ও বারবার এভাবে কথা বলছে কেন বলো তো? তখন তখন দেখা যায় এই কথা শুনে কপিল বলতে থাকে, কি ব্যাপার পিহু, তোমাকে এখান থেকে যেতে বলছি কতবার, তুমি যাচ্ছ না কেন? এই বলে হাত ধরে টানতে টানতে পিহুকে নিয়ে যায় কপিল। এরপরে বিদ্যা দেখা যায় শ্রাবণকে টানতে টানতে নিয়ে যাবে, ঠিক তখনই ফাগুন এসে বিদ্যার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আমার ভাইকে তুই কোথাও নিয়ে যাবি না, এখানেই ছেড়ে দে ওকে, আমি তোকে বলছি এখানে ছেড়ে দে, তা না হলে কিন্তু ব্যাপারটা একদম ভালো হবে না। আমি তোকে বলছি একদম ভালো হবে না। তখন তখন দেখা যায় এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, তুই ভালো হবার না হবার কে রে? আমি যদি এখান থেকে নিয়ে যাই, দেখি তুই কি করে শ্রাবণকে আটকাস, আর কি করে এখানে আমাকে আটকাস। আর মিস্টার রাজদ্বীপ চ্যাটার্জি, আপনি এখানে কি করছেন? আপনি কি ওদের সঙ্গে কোঅপারেট করছেন? তখন তখন রিত বলতে থাকে, না বিদ্যা, আমি তোমাকে ছাড়া কখনো অন্য কারো হতে পারবো না, তাই আমি ওকে এটা বুঝাতে চেয়েছিলাম, কিন্তু ও বুঝতে চাইছে না। ও শুধু বারবার বলছে ও নাকি আমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। বলতো, আমি কি ওর কেউ যে ও আমাকে শেয়ার করবে না? আমি কি ওর কোনো কাছের মানুষ যে ও শেয়ার করতে পারবে না? তখন বিদ্যা বলতে থাকে, আমি এটা জানি না, সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন। আপনি যদি চান যে আপনি আমাকে ছেড়ে ফাগুনের কাছে থেকে যাবেন, আমার কোনো আপত্তি নেই, আপনি থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমি আসছি। আর যদি না চান তবে আমার সঙ্গে চলে আসুন। এরপরে দেখা যায় হৃদবিদ্যার পিছু পিছু চলে যায়। এরপরে দেখা যায় ফাগুন বলতে থাকে, মম এখন কি হবে? ও তো শ্রাবণকে তুলে নিয়ে গেল, ও যা মেয়ে, ও শ্রাবণকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করবে, ওকে ওকে আটকাতে হবে তো। এরপরে কপিল রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, শ্রাবণকে এইমাত্র বিদ্যা এসে তুলে নিয়ে গেল, আমি বুঝতে পারছি না ও কি করতে চাইছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এসব কি বলছেন? তুলে নিয়ে গেল মানে? কি করে তুলে নিয়ে যেতে পারে ও? তখন তখন দেখা যায় এই কথা শুনে কপিল বলতে থাকে, বুঝতে পারছি না, বলছে মাস্টার মশাইকে অপমান করেছে, আবার কেস করেছে, এই জন্য ওকে শাস্তি পেতে হবে, ওকে তুলে নিয়ে গেল। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, আপনারা আপনারা শান্ত থাকুন, আমি দেখছি কি করা যায়, কি হয়েছে আমি বোঝার চেষ্টা করছি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে থানায় ফোন করলে তখন থানা থেকে বলতে থাকে, পঙ্কজ খাসনবিশ এখনো যাননি, তাই উনি ওনাকে সাহায্য করছেন, এতে আমাদের কিছু করার নেই, আমরা আমরা এতে কোনো কথা বলতে পারছি না। আসলে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে তো দুদিন সময় লাগবে, তাই পঙ্কজ খাসনবিশ এটুকু সময়ও কাজে লাগাচ্ছে, কাজ করে যাচ্ছে, তাই এতে আমার কিচ্ছু করার নেই, আমি কিচ্ছু করতে পারবো না। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, আমি দেখছি ওপর মহলে কথা বলে কি করে এই লোকটাকে আটকানো যায়। এই লোকটার প্রশ্রয় পেয়ে মেয়েটা এতটা সাহস পাচ্ছে, তা না হলে এতটা সাহস কিছুতেই পেত না। এরপরে এই বলে
এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলতে থাকে, বিদ্যা তো শ্রাবণকে তুলে নিয়েছে, এখন এখন কি করবেন আপনি? কি করব আমরা? শ্রাবণকে তুলে নিয়েছে মানে শ্রাবণকে যদি থার্ড ডিগ্রি দেয় তবে তো আমরা ঝামেলায় পড়ে যাব, তাই না? ওই ছেলেটাকে মারলে কি করে হবে? ও তো আপনার ছেলে। তখন তখন দেখা যায়, কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি দেখছি কি করে বিদ্যাকে আটকানো যায়, আমি দরকার হলে ওর সঙ্গে বাবার নাটক করব। তখন তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, কোনো লাভ হবে না, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার অনেকবার ওর সঙ্গে নাটক করেছি, ওকে বলেছি আমি তোকে মেয়ে বলে মেনে নিয়েছি, তুই আমাকে মা বলে ডাকতে পারিস, তারপরেও ও বলেনি, কারণ ও বুঝতে পারে যে আমরা আমরা নাটক করছি। হঠাৎ করে কিসের জন্য আমরা ওকে এরকম প্রতিশ্রুতি দিচ্ছি, ও তো অবশ্যই বুঝতে পারে, এজন্য ও আমাদের আমাদের কথা শোনে না। তখন তখন দেখা যায়, কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ঠিক আছে, আমিও দেখি ও কি করে আমাদের কথা না রেখে থাকতে পারে। তখন তখন এই কথা শুনে তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, ঠিক আছে, তুমি দেখো কি করা যায়। এই বলে তখন তোষা ব্যানার্জি ভিতরে চলে যায়। এরপরে ফাগুন বলতে থাকে, আমি কিন্তু কিছুতেই ছাড়বো না, আজকে কিন্তু কোর্টে অবশ্যই যেতে হবে। তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি আমি এখন কোর্টে যাব মানে? শ্রাবণকে তো ওখান থেকে আনতে হবে নাকি? এখন কোর্টে গেলে কি কোর্টে গিয়ে সময় নষ্ট করলে হবে? যতক্ষণ শ্রাবণ ওই মেয়েটার কাছে থাকবে ততক্ষণ শ্রাবণের বিপদ। তখন তখন দেখা যায়, এরপরে ফাগুন বলতে থাকে, আমি অত সব জানি না, কিন্তু কোর্টে অবশ্যই যেতে হবে। আমি কিন্তু রাজরিতকে ছাড়া থাকতে পারবো না, আমার রাজরিতকে অবশ্যই চাই, আমার রাজরিতকে লাগবে তো লাগবেই। তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি রিতকে ফোন করে বলতে থাকে, কি তুমি কি ডিসিশন নিলে? তুমি কোর্টেই যাবে? তখন রিত বলতে থাকে, হ্যাঁ আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কি করতে পারেন আর আমি কি করতে পারি, আমার বাবা কি করতে পারে। কোর্টেই দেখা হচ্ছে, প্লিজ আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবেন না। এই বলে যখনই ফোন কেটে দেবে ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি যদি বিদ্যাকে ছেড়ে দাও তবে তবে নাও একটা ডিল হয়ে যাক, তুমি বিদ্যাকে ছাড়বে, তবে আমার মেয়েকে বিয়ে করবে, তো আমরা বিদ্যাকে কোনোভাবে আর ক্ষতি করব না, ওকে কলেজটা দিয়ে দেব, ও কলেজটা নিয়ে থেকে যাবে, ওকে আর কখনো ক্ষতি করা হবে না, তুমি শুধু ফাগুনকে বিয়ে করো। তখন রিত বলতে থাকে, এরকম এরকম লোভের আমার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা গিরগিটির মতো রং পাল্টান, মেয়েটাকে তো এই আশ্বাস দিয়ে কত দূর অব্দি নিয়ে গিয়েছিলেন, শেষ পর্যায়ে তো মেয়েটার ভুল ভেঙে গেছে। এবার আর সেরকম কিছু হবে না, আমি জানি যে আপনারা টোপ দিচ্ছেন, আর এটা কিছুতেই হবার নয় যে আমি বিদ্যাকে ছেড়ে ফাগুনকে বিয়ে করব, কারণ ভালোবাসা একতরফা হয় না, আর একজনকে ভালোবেসে আরেকজনকে নিয়ে ঘর বাঁধা এটাও কখনো সম্ভব হয় না। তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি বুঝতে পারছো না কি কি ঝামেলায় তুমি নিজেকে জড়িয়ে ফেলছো, ওই বিদ্যার সঙ্গে তুমি নিজেকে জড়াচ্ছ, তো দেখবে এক সময় তুমি অনেক বিপদে পড়ে যাবে, কারণ বিদ্যার জীবনটাই বিপদে ভরা। তখন তখন দেখা যায়, এই কথা শুনে রিত বলতে থাকে, আপনার লজ্জা করে না এরকম কথা বলতে? আপনি তো জন্মদাতা পিতা, কখনো তো পিতার দায়িত্ব পালন করেননি, আবার এরকম কথা বলছেন যে তাতেও আপনার কোনো যায় আসে না, আপনার কোনো লজ্জা হয় না। তখন তখন দেখা যায়, এই কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি পুরো বেয়াদব, তোমাকে আমি কিছু বলতে চাচ্ছি না, তোমাকে কোনো কিছু বুঝিয়ে বুঝিয়ে বোঝানো যায় না। তখন দেখা যায় রিত বলতে থাকে, তবে বারবার ফোন করে বোঝানোর চেষ্টা কেন করছেন বলুন তো?